গতকাল আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন হিরো আলম। আমরা হিরো আলমকে আরো বিভিন্ন সময়ে হামলার শিকার হতে দেখেছি, বিশেষ করে ঢাকা ১৭ যে নির্বাচন হয়েছিল, উপনির্বাচন জনাব আরাফাতের বিরুদ্ধে তিনি নির্বাচন করেছিলেন, সেখানে তাকে পেটানো হয়েছিল। ক্যামেরার সামনে আমাদের প্রচুর রেকর্ড আছে, ভিডিও আছে, কিছুই হয়নি। এবারও তিনি আদালত প্রাঙ্গণে হামলার শিকার হলেন। একটা পার্থক্যের জায়গা আছে। পার্থক্য হলো সেখানে যে পরিস্থিতি ছিল, এবারকার পরিস্থিতি আরো আলাদা। আদালত প্রাঙ্গণে অনেক মানুষ ছিলেন, পুলিশ ছিল। পত্রিকার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সেখানে এগিয়ে যায়নি, দেখেও এগিয়ে যায়নি। দীর্ঘ সময় তাকে পেটানো হয়, তাকে কান ধরে উঠবস করানো হয়। এইরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। ঘটনার পর তাকে হাসপাতালে নিতে হয় এবং সেখান থেকে একটু ভালো হয়ে, একটু ঠিক হয়ে এসে তিনি একটা সংবাদ সম্মেলনে এই হামলার জন্য বিএনপিকে দায়ী করেন। তিনি অভিযোগ করেছেন তার উপরে হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। হিরো আলমের উপরে খুব ইন্টারেস্টিং এই জায়গাটা। হিরো আলমের উপর হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন, হিরো আলমের উপর হামলায় আমি বগুড়া বাইরের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা নেতৃত্ব দিয়েছি। হামলার কারণ সম্পর্কে তিনি বলেন, হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছেন, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছেন, এ কারণে তাকে আদালত প্রাঙ্গণে ধোলাই দেয়া হয়েছে। এখানে হিরো আলম বলছেন উনি কটূক্তি করেননি। ডিবি সাবেক প্রধান হারুনার রশিদ আমার পরিবারকে জিম্মি করে রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেছিলেন, সেই কথা আগেও বলেছি। তবে হিরো আলমের উপরে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা। তিনি বলেন, হিরো আলমের উপরে হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, হামলাকারীদের চিনি না, এই ঘটনায় আমার নাম কেন জড়ানো হচ্ছে সেটাও আমার প্রশ্ন। ইনফ্যাক্ট নাজমুল হুদার নামটা এসেছিল জনাব রনি, যিনি যার নাম হিরো আলম বলেছেন, তিনি স্বীকার করছেন এবং তিনি প্রকাশ্যে বলেছেন যে এই কারণে তাকে গণধোলাই দেয়া হয়েছে। আমরা হিরো আলমকে যারা দীর্ঘদিন থেকে ফলো করি, আমি দীর্ঘদিন থেকে তাকে ফলো করেছি এবং আমি একটা কথা হিরো আলম সম্পর্কে রিপিটেডলি বলেছি, হিরো আলমের যে কোনো অধিকারের পক্ষে আমি আছি। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে যা যা মানবাধিকার আছে, সাংবিধানিক এবং আইনগত অধিকার আছে, এবং যে ক্ষেত্রে তাকে সাবহিউম্যান হিসেবে ট্রিট করার টেন্ডেন্সি আছে, আমাদের সেই টেন্ডেন্সি আছে। আমার স্পষ্ট মনে পড়ে 18 নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সচিব হিরো আলমও আমাদের বিরুদ্ধে মামলা করে, হাইকোর্ট দেখায়, এরকম কথা বলেছিলেন। প্রতিবাদ করেছি। তাকে ডিবির হারুন ধরে নিয়ে গিয়েছিলেন, নিয়ে গিয়ে তাকে রবীন্দ্রসঙ্গীত গাইবেন না তিনি, আর সেই মুচলেখা নিয়েছেন, লিখেছি, কথা বলেছি, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি। তিনি যখন নির্বাচন করেন, টিভি সাংবাদিকরা ফান করেন যে আপনার কি যোগ্যতা আছে বলেন, প্রত্যেকটার বিরুদ্ধে দাঁড়িয়েছি। এই ভদ্রলোকের এরপর যে ধরনের অ্যাটিটিউড হয়েছে সেটা আমার ভাল লাগেনি। তিনি এরপর জনাব হারুন সাহেবকে স্যার বলে ছাড়া কথা আর শেষ করতে পারছেন না। সকাল বিকাল হারুন সাহেবের প্রশংসা। তার জন্মদিনও কোনো একবার হারুন সাহেবের ভাতের হোটেলে পালিত হয়েছে যতদূর আমার মনে পড়ে। শুধু সেটা না, তিনি প্রজন্ম লীগে জয়েন করেছেন, শেখ মুজিবের মাজারে গিয়ে ফুল দিয়েছেন। মানে আওয়ামী লীগের আশপাশে কেউ যখন যায়, সেটা যিনিই হন না কেন, তার বিরুদ্ধে আমার শক্ত ক্রিটিক আছে। কিন্তু তারপরও জনাব হিরো আলমের আর যা নাগরিক অধিকার আছে সেগুলোর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন, সেটা নিয়ে আমি স্ট্রংলি কন্ডেম করি। প্রথম কন্ডেম করছে সরকারকে আসলে সতর্ক হতে হবে। আমি ইদানিং সরকারের বক্তব্য, সরকারের একজন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন, তিনি সরকার মব জাস্টিস বরদাস্ত করবে না ইত্যাদি ইত্যাদি মানে লিপ সার্ভিস দিচ্ছেন। আমরা যেসব মব জাস্টিস, আমি আগেও বলেছি, মবের সাথে জাস্টিস শব্দ যায় না। মব কোনোদিন জাস্টিস করতে পারে না। আই এম সরি। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটাকেও যদি পিটিয়ে মেরে ফেলা হয় বা পেটানো হয়, এটা জাস্টিস না। কিন্তু মব যা করে, এই মবের বিরুদ্ধে ব্যবস্থা দূরে থাকুক। যেমন আমি উদাহরণ দিচ্ছি, খুলনাতে রসুলকে কটূক্তি করার অভিযোগে একটা মব যে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে, একটা মামলা হয়েছে, কাউকে গ্রেফতার করা হয়েছে, ভিডিও আছে, ডকুমেন্ট আছে। ছাত্রলীগের যে নেতাকে, পঙ্গু নেতাকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে রাজশাহীতে, কোনো মামলা হয়েছে? হয়নি। হিরো আলমের ওপরে যে হামলা করেছেন, এই যে এই রনি সাহেব যা বলছেন আমার কাছে ফিশি মনে হয়। উনি যেভাবে বিএনপির নাম শতপ্রণোদিত হয়ে পেটানোর কথা বলছেন, বিএনপির আরেক আইনজীবীকে যুক্ত করছেন, এর পেছনে কোনো চক্রান্ত থাকতে পারে। কিছু আসে যায় না, কিন্তু জনাব রনি তো স্বীকার করেছেন তাকে পিটিয়েছেন, মামলা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে।
হয়নি। ওখানকার ভিডিও আছে, শুধু রনি না, ভিডিও আছে কারা কারা পেটাচ্ছেন, এগুলোকে তো ধরা যায়, ধরা হয়েছে কাউকে। সুতরাং এই সরকারের মধ্যে আমি কথা বলার একটা টেন্ডেন্সি দেখছি, হুইচ ইজ ভেরি ব্যাড। পদক্ষেপ নিতে হবে। আমাদের পুলিশ নেই, পুলিশ কন্ট্রোলে আনতে পারিনি, এই কথা বলে আর খুব বেশি দিন আসলে যাওয়া যাবে না। আপনারা ওই জায়গায় আছেন, ওই দায়িত্বে আছেন, এই দেশের জনগণ সারা মানে এই পরিমাণ জনসমর্থন আর কারো ছিল না, ব্যবস্থা নিতে পারছেন না। গ্রেফতার করতে পারবো কি তদন্ততে দেরি হচ্ছে বলছেন, এটা মামলা করতে তো কোনো অজুহাত থাকার কোনো কারণ আমি দেখি না। দ্বিতীয় কথাটা হচ্ছে, জনাব হিরো আলম যখন বিএনপিকে অভিযুক্ত করছেন, তার বক্তব্য শুনলাম, আমি মনে করি উনি ওই বিএনপিকে অভিযোগের ক্ষেত্রে খুব ঢালাও অভিযোগ করেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু যে ভাষায় করেছেন, যেভাবে করেছেন, আমি সেটা কোনোভাবেই সমর্থন করি না। উনি এখনই সব শেষ হয়ে গেল রব তুলছেন, না সরি, সব শেষ হয়ে যায় নাই, এবং এক ধরনের তুলনার চেষ্টা করছেন আওয়ামী লীগের সাথে এখনকার অবস্থার। ডিসপাইট অল দ্য ক্রিটিসিজমস, বর্তমান সরকারের সময় যা যা সমস্যা হচ্ছে তারপরও আওয়ামী লীগের সাথে তুলনাটা খুবই হাস্যকর। তার এইভাবে তুলনা করার মধ্যেও এক ধরনের স্বার্থান্বেষী চিন্তা থাকতে পারে, এটা মনে করার কারণ আছে যে ভাষায় তিনি করেছেন। কিন্তু হোয়াট এভার ইট ইজ, উনি হামলার শিকার তো হয়েছেন, এই হামলার শিকারের ব্যাপারে কাজ করা দরকার। এমনকি বিএনপিরও যারা অভিযুক্ত, বিশেষ করে জনাব রনি, বিএনপিরও এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করা জরুরি। আমি বিএনপিকে এর মধ্যেই দেখেছি বহু ক্ষেত্রে তারা এই রনি টনি বা এইসব তো কিছু না, যেমনি জাতীয় পর্যায়ের খুবই বড় নেতাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন। সুতরাং বিএনপিরও এই ব্যাপারটা নিজের জায়গা থেকে তদন্ত করে দেখা দরকার এবং প্রয়োজনে তার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু মূল ব্যবস্থা নিতে হবে সরকারকে। বিএনপিকে আমি বলতে দেখেছি, বিএনপির মহাসচিবকে আমি একাধিকবার, অ্যাক্টিং চেয়ারম্যানকেও বলতে শুনেছি যে যারা এসব করছে, যেসব বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে, সমস্যা করছে, যারা বিএনপির সাথে সংযুক্ত বলে দেখা যায় পদে আছে বা নাম ভাঙিয়ে করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো সরকারকে নিতে হবে। মানে বিএনপির লোক এটা করছে, এটা বলে সরকারের তার দায়িত্ব থেকে বাঁচার কোনো উপায় নেই। আর বারবার বলছি, সরকারের জায়গায়, রাষ্ট্রের জায়গায়, আদালত প্রাঙ্গণ একটা রাষ্ট্রীয় জায়গা, সেখানে নানা রকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অনেক কিছু আছে, এখানে পুলিশ থেকেও ব্যবস্থা নেয়নি কেন? আদালত প্রাঙ্গণে মানুষ মারপিটের শিকার হয়েছে, আহত হয়েছে। সরকারকে খুব দ্রুত এগুলোতে রিয়াক্ট করতে হবে। এটা হিরো আলম নাকি আর কি আমি জানি না, হিরো আলমের প্রতি এক ধরনের তাচ্ছিল্য আমাদের সমাজের আছে, সেটা সরকারেরও আছে কিনা। হিরো আলমের পলিটিক্যাল পচন বা স্খলন যেটা হয়েছে, ওনার পচন হয়েছে আমি মনে করি, সেটা নিয়ে আমরা কন্ডেম করব। আমি প্রজন্ম লীগে যাওয়াকে, যদিও তিনি আওয়ামী লীগ বোঝাচ্ছেন না, কিন্তু ওই প্রজন্ম লীগে যাওয়া, আওয়ামী লীগের সাথে হারুন সাহেবের সাথে তার মাখামাখি খুবই বাজে ছিল, খুবই দৃষ্টিকটু ছিল, এটা নিয়েও কন্ডেম করব। কিন্তু তিনি মার খেতে পারেন না, এবং মার খাওয়ার পর অপরাধী বা অভিযুক্ত যাকে তিনি অভিযোগ করেছেন, অভিযুক্ত হিসেবে নিয়েছেন, উনি অবশ্য গিয়েছিলেন আওয়ামী লীগের জনাব ওবায়দুল কাদের এবং হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে। তো যাকে তিনি অভিযোগ করছেন, তিনি স্বীকার করছেন তাকে গণপিটুনি দেয়া হয়েছে এই কারণে। এরপরও ব্যবস্থা নিতে কি বাধা আমি জানি না। সরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রশাসনিক ক্ষেত্রে অত্যন্ত ইনঅ্যাকশন দেখাচ্ছে। তার কোনো, সরকার যে এক্সিস্ট করে, সরকার যে তার অস্তিত্ব জানান দেবে যে কোনো অপরাধের পর রিয়াকশন রেখেছে, খুব বাজে হচ্ছে। সো যেন হিরো আলমের ক্ষেত্রে এটাই আমার প্রধান আশঙ্কার জায়গা, এবং এভাবে চলতে থাকলে সরকার অজনপ্রিয় হওয়াটা খুব বেশি দেরি থাকবে না। এখনো অনেকে, আমি সহ অনেক ক্ষেত্রেই সরকারকে এক ধরনের ছাড় দিচ্ছি, কারণ আমি মনে করি 1 মাস খুব যথেষ্ট সময় না। একেবারে ধ্বংস করে দেয় একটা সিস্টেমের মধ্যে থেকে এটাকে ঠিকঠাক করা কঠিনও, কিন্তু আমি অন্তত দেখতে চাই সরকার অ্যাক্টিভ হচ্ছে। আমি সেটাই দেখছি না, এটাই সবচেয়ে শঙ্কার জায়গা।